দেশে স্থানীয়ভাবে ছড়াচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে 7 জনের দেহে শনাক্ত। সংক্রমণ বিবেচনায় বিভিন্ন জেলায় লকডাউনের ইঙ্গিত। এ সংগ্রাম পেটের তাগিদে নয়, এ সংগ্রাম টিকে থাকার লড়াই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বেড়িবাঁধের 90%। মেরামতে ব্যস্ত নারী পুরুষ সবাই। দুর্যোগে নিঃস্ব সাতক্ষীরার চিংড়ি ঘেরের বহু মালিক। 4 বার আসছি, দেয় না, কয় নামে বেশ লাগছে, ঢুকতে দেয় না, টাকা চায়। এনআইডি কার্ডের প্রবলেম ছিল, এটা আমি সলভ করে নিয়ে আসছি, তারপরও দিচ্ছে না। ই পাসপোর্টের জন্য তথ্য সংশোধনে আবেদনের হিড়িক। অধিদপ্তরের হিমশিম অবস্থা। বিদেশি মিশনগুলোতে আটকে আছে 15,000-এর বেশি প্রবাসীর আবেদন। দুর্নীতির রিপোর্ট করায় সময় সংবাদের 3 সাংবাদিকের বিরুদ্ধে নোয়াখালী নাজিরের জামিন অযোগ্য ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির মামলা। আসামি দুদকের 3 কর্মকর্তাও। এবং রাজশাহীতে জমে উঠেছে নানা জাতের আমের বেচাকেনা। বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের, সরবরাহ কম দাবি ব্যবসায়ীদের। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাংলাদেশে স্থানীয়ভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর প্রমাণ মিলেছে। দেশে অধিক সংক্রমিত বিভিন্ন জেলার বাসিন্দাদের নমুনা পরীক্ষা ও আক্রান্তদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়। দেশে নতুন করে ভারতীয় ভ্যারিয়েন্টে শনাক্ত 13 জনের মধ্যে 7 জনই চাঁপাইনবাবগঞ্জের। এই 13 জনের মধ্যে 5 জন সম্প্রতি ভারত সফর করেছিলেন। বাকি 8 জন সে দেশে না গিয়েও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের যে 7 জনের দেহে এই ধরনটি শনাক্ত হয়েছে তাদের ভারত ভ্রমণের ইতিহাস নেই বলে জানা গেছে। গেল 8 মে দেশে 2 জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়, যারা উভয়ই ভারত থেকে দেশে ফিরেছিলেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত 23 জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হলো। ভারতের পাশাপাশি বাংলাদেশে এ পর্যন্ত যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের করোনা শনাক্ত হয়েছে। ফাইজারের 1 লাখ ডোজ হতে পারে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ কার্যকর প্রমাণিত হয়েছে। তাই বিষয়টি ভেবে দেখার পরামর্শ তাদের। কোভ্যাক্স, সিনোফার্মের পর তৃতীয় কোনো ভ্যাকসিন হিসেবে রোববার মধ্যরাতে দেশে আসছে ফাইজার বায়োনটেকের 1,06,000 ডোজ। এটি হবে আন্তর্জাতিক টিকা তহবিল থেকে পাওয়া বাংলাদেশের প্রথম কোনো ভ্যাকসিনের চালান। তবে ভাবনাটা অন্যখানে। বিশ্বে প্রচলিত অন্য সব ভ্যাকসিন যেখানে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, সেখানে ফাইজারের এই টিকা সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রির নিচে। এটা -80 থেকে -60 তে একটি পিরিয়ড, -25 থেকে -15 পর্যন্ত একটি পিরিয়ড এবং 2 to 8 ডিগ্রিতে আরেকটি পিরিয়ড। সেখানে যে শর্তগুলো আছে সেগুলোর জন্য আমাদের কেন্দ্রগুলোকে প্রশিক্ষিত করলে এটা আমার ধারণা যে কিছু সীমিত আকারে হলেও বেশ কিছু কেন্দ্রতে এটি সম্ভব। এরই মধ্যে অক্সফোর্ডের প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ দিয়ে সফল হয়েছে ব্রিটেন। তাই এই 1 লাখ ডোজ দেশের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার চাহিদা মেটাতে সহায়ক হতে পারে। তবে এই টিকা 12 বছরের উপরে প্রয়োগ করা গেলেও বয়স্কদেরই প্রাধান্য দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যারা নাকি এখন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান 55 বছরের বেশি বয়সী মানুষ আছেন, ওনারা হবেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী এই 1 লক্ষ ডোজ অথবা ফাইজার বায়োনটেকের জন্য। যদিও এখনো প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেনি স্বাস্থ্য বিভাগ, তবে তাপমাত্রা বেঁধে যে কোনো চালানি আসুক তা সংরক্ষণ ও বিতরণের সক্ষমতা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ফাইজারের টিকা আসলে কিভাবে এটা রাখা হবে, এটা দেওয়ার জন্য কাদেরকে ট্রেনিং দিতে হবে এবং সেই ট্রেনিংটার ম্যাটেরিয়ালসগুলি তৈরি করা, এগুলো পর্যায়ে আছে। বৃহস্পতিবার ফাইজার বায়োনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সঠিক পরিকল্পনা ছাড়াই টিকা দিলে আবারও দেখা দিতে পারে সংকট। তাই দ্বিতীয় দফায় গণহারে প্রয়োগের আগে কোন টিকা কিভাবে দেয়া হবে আগে ভাগেই ঠিক করার তাগিদ ভ্যাকসিন নিয়ে বিশেষ কমিটি নাইটাগের। তারা বলছেন, জুনের মধ্যে একাধিক সূত্র থেকে যে টিকা আসছে সেগুলো শিক্ষক শিক্ষার্থীদের দেওয়ার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। এদিকে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রায় 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিশ্চিত না হলেও কোভিশিল্ডের মজুদ প্রায় শেষ। তবে দেশে প্রথম প্রয়োগ করা ভ্যাকসিনের যোগান না হলেও এই মুহূর্তে হাতছানি দিচ্ছে বেশ কিছু সম্ভাবনা।
প্রয়োগ চলছে চীনের উপহারে 5 লাখ সিনোফার্মের টিকার। ব্যাটে বলে মিলে গেলে জুনে আসতে পারে সে দেশের আরও 1.5 কোটি ডোজ। আবার রোববারই ঢাকায় আসছে কোভ্যাক্সের প্রথম চালান ফাইজারের 1 লাখ ডোজ। দ্বিতীয়ালি চলছে রাশিয়ার স্পুটনিক ভি নিয়েও। এই অবস্থায় টিকা নিয়ে বিশেষ পরামর্শক দল বলছে এবার সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। তো আসলে সরকারের সামনে একটা পরিকল্পনা করা দরকার, যাতে টিকা প্রাপ্তি অনুসারে সেটা বাস্তবায়ন করা যায়। পরামর্শক দলের এই সদস্য মনে করেন, দীর্ঘদিন বন্ধ থাকা কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে টিকার আওতায় আনতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের। এছাড়া গণপরিবহন ও শিল্প কারখানা সংশ্লিষ্টদেরও এ দফায় অগ্রাধিকার দেওয়া উচিত। অ্যাডাল্ট যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা যদি টিকাটা দিয়ে দিতে পারি, তাহলে শিক্ষার ক্ষেত্রে যে ব্যাপক ক্ষতি হয়েছে গত 1.5 বছরে, সেটা হয়তো কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এদিকে শিগগিরই টিকা নিয়ে গাইডলাইন তৈরির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার দিন আসলে হয়তো রোববার দিন একটা মিটিং হবে, তারপর ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে আগামী মাস থেকে যেটা 50 সেটা ইউজুয়াল ওয়েতে ডিপ্লয়মেন্ট হবে, এবং তখন হয়তো চিন্তা করা হবে আর কি যে 40-এর উপর তো এখন দেওয়া হচ্ছে, 40-এর নিচে যাবে কি যাবে না, তখন এটা ওই সময় সিদ্ধান্ত হবে, কারণ টিকা তো 1.5 কোটি আসবে। এগুলো যখন টিকা অ্যাভেলেবল হবে তখনই আসলে আপনার ডিপ্লয়মেন্ট প্ল্যানটা। দেশে এখন জরুরি ব্যবহারের অনুমতিপ্রাপ্ত ভ্যাকসিনের সংখ্যা 4টি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, জ্বরের কারণ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী করণীয় ঠিক করবে মেডিকেল বোর্ড। করোনায় আক্রান্ত হয়ে 1 মাস আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভর্তির সপ্তাহখানেক পর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। এরপর করোনা থেকে মুক্ত হলেও করোনা পরবর্তী জটিলতায় তার কিডনি ও হার্ট আক্রান্ত হয় বলে সম্প্রতি দলের পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির বাজেট ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার সার্বিক অবস্থা ভালো হলেও বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। উনি এখন মোটামুটিভাবে তার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসকরা সেটা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় 27 এপ্রিল। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মরুর বুকে গড়ে ওঠে কৃষি খামার। উৎপাদিত হচ্ছে করলা, ঝিঙে, চিচিঙ্গা, লাউ, কুমড়া, হরেক পদের সবজি। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের হাত ধরে গড়ে ওঠা নতুন সম্ভাবনা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। খুলনা উপকূলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 4 দিনে বেড়িবাঁধের 90% ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। ক্ষতি হয়েছে মাছের ঘের ও ফসলের। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তবে নিজেদের পক্ষে সাফাই গাইছে পানি উন্নয়ন বোর্ড। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে নেমেছে খুলনার উপকূলবাসী। সংগ্রামের হাতিয়ার ঝুড়ি, কোদাল আর শাবল। ঘূর্ণিঝড় ইয়াস আসছে, সেই থেকে নদীর নোনা পানি প্রবেশ ঠেকাতে রাত দিন চলছে স্বেচ্ছাশ্রম। ভেদাভেদ ভুলে এ সংগ্রামে সামিল হয়েছেন নারী পুরুষ সব বয়সী মানুষ। তবে এই দুঃসময়ে পানি উন্নয়ন বোর্ডকে পাশে পায়নি তারা। নিজেদের বাস্তবিকতা রক্ষায় আকুতিও জানিয়েছেন অনেকে। বেড়িবাঁধটা ভালো হয়, সেই কারণে আমরা ঘরের থেকে বেরিয়ে বেরিয়েছি কাজ করতে। মা বাবা সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য করছি। পদ্মার যে লোকজন আছে তাদের দ্বারা আমরা কোনো সহযোগিতা পাই না। বারবার ওনাদের বলা হয় না, আসে মাঝে মধ্যে, কিন্তু ওরা কোনো কাজই করে না।
বেশিরভাগ ভাঙন কবলিত এলাকার প্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলি, তারা সব সময় বলে আমাদের তো ফান্ড নাই, আমরা কিভাবে এটা তৈরি করব। আর বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছেন। বাজেট না থাকার জন্য আমরা সব পয়েন্টে অ্যাড্রেস করা সম্ভব হয় না। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ জায়গা সেগুলো আমরা মেরামত করে থাকি। খুলনা অঞ্চলের 1800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ নদীর ভয়ঙ্কর রূপ দেখেছে খুলনা উপকূলবাসী। আর তাই তো এ সংগ্রাম পেটের তাগিদে নয়, এ সংগ্রাম টিকে থাকার লড়াই। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসে, ভেঙে যায় বেড়িবাঁধ, ভেসে যায় ঘেরের লাখ লাখ টাকার সাদা চিংড়ি। ঋণ নিয়ে চিংড়ি চাষ করে বারবার দুর্যোগের কবলে পড়ে সব হারিয়ে অনেক ঘের মালিক এখন নিঃস্ব। এ অবস্থায় বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের সরকারি সহায়তার দাবি জানিয়েছে চিংড়ি চাষী সমিতি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন 4% সুদে যেন ঘের মালিকদের ঋণ দেওয়া হয় তার চেষ্টা চলছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আয়ের প্রধান উৎস চিংড়ি চাষ। তবে 2009 সাল থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল আর আমপানে বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার চিংড়ি ঘের ভেসে গেছে। দাদন আর ব্যাংক ঋণ নিয়ে প্রতি বছরই ঘুরে দাঁড়াতে চিংড়ি চাষ অব্যাহত রাখেন ঘের মালিকরা। কিন্তু এবার উৎপাদিত চিংড়ি বাজারে ওঠার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে সব ভেসে গেছে। এতে অধিকাংশ ছোট চিংড়ি চাষি পথে বসেছেন। তাই সরকারের কাছে স্বল্প সুদে চিংড়ি চাষিরা ঋণ চান। আগে একবার ঘের বেড়ি ভেসে গেছে, এও ঝড়ে আবার গেল ঘেরে বেড়ি ভেসে। সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো? সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের মাছের চাষের অসুবিধা হয় না। বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের জন্য সরকারের সহায়তার দাবি জানায় জেলার চিংড়ি চাষী সমিতি। চিংড়ি চাষিদের পাশে না দাঁড়ানো হয়, সরকার না দাঁড়ায়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং এই চাষ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। স্বল্প সুদে যাতে চিংড়ি ঘের মালিকরা ব্যাংক ঋণ পায় সেজন্য চেষ্টা চলছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। এই ক্ষতিগ্রস্ত চাষিরা তফসিলি ব্যাংক থেকে সর্বোচ্চ 4% সুদে যাতে ঋণ পায় সেজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জেলায় 66,800 হেক্টর জমিতে বাগদা ও 9,000 হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়। এবারে ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে 6,700 হেক্টর জমির 7,400 চিংড়ি ঘের ভেসে যাওয়ায় 15 কোটি 75 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। গতকাল সকালে শ্যামনগর উপজেলার পাতাখালী পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের উপর অবস্থান নেন উপকূলের মানুষ। এ সময় আমরা ভাসতে চাই না, বাঁচতে চাই সহ নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন তারা। জলবায়ু তহবিল কাদের জন্য বরাদ্দ দেওয়া হয় বলেও প্রশ্ন তোলেন তারা। অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। দুর্নীতির রিপোর্ট করায় সময় সংবাদের 3 সাংবাদিকের বিরুদ্ধে নোয়াখালী নাজির জামিন অযোগ্য ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির 2 মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে দুদকের 3 কর্মকর্তাকেও। মামলা করার ক্ষেত্রেও প্রতারণার আশ্রয় নিয়েছে নাজির আলমগীর। অভিযোগ রয়েছে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে মামলা করেছেন তিনি। এ অবস্থায় আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর হোসেন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের অভিযোগে 2টি মামলা করে দুদক। এসব মামলায় গ্রেফতার করা হলেও আটকে রাখা যায়নি তাকে। নাজির দম্পতির বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলার খবর প্রচার করে সময় সংবাদ। দুদকের দেয়া চার্জশিটের ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়। এতেই ক্ষুব্ধ হন নাজির। 5 মে নোয়াখালী আদালতে 10 কোটি টাকার মানহানির মামলা করেন তিনি। এরই মধ্যে এই মামলায় সমন জারি করা হয়েছে, দিন ধার্য করা হয়েছে 20 জুন। এই মামলায় 1 নম্বর আসামি করা হয় সংশ্লিষ্ট প্রতিবেদক আফজাল হোসেনকে, 2 নম্বর আসামি জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মানোয়ার হোসেন এবং 3 নম্বর আসামি করা হয় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবাইরকে। এছাড়া জাহাঙ্গীর আলম, মশিউর রহমান এবং সুবেল আহমদ নামে আরও 3 জনকে করা হয় আসামি।
পরের 3 আসামিকে এ নিয়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই খবর আসে চট্টগ্রামের সাইবার আদালতে জামিন অযোগ্য ধারায় আরেকটি মামলা করেছেন নাজির আলমগীর। এখানেও আসামি করা হয় আগের 6 জনকেই। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী পিবিআইকে। সেই সূত্রেই পরিচয় মিলে পরের 3 আসামির। জানা যায় তারা দুদকের কর্মকর্তা। নাজিরের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা। জেলার দুদক আইনজীবী বলছেন মামলা করার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছেন নাজির আলমগীর। সে যে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা এই বিষয়টা সে গোপন করছে। 2 নম্বর, দুদকের যে 3 জনকে তিনি আসামি করছেন, বিবাদী করছেন, তাদের পদবিও উনি গোপন করছেন। ওইখানে নাজির আলমগীর আরেকটা প্রতারণা করছে। অভিযোগ রয়েছে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছেন নাজির আলমগীর। দুদক আইনজীবী বলছেন দুর্নীতির বিচার থেকে বাঁচতে এমন কৌশল নিলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। কমিশন মামলাটি কন্টেস্ট করবে এবং কন্টেস্ট করে এই মামলার যা যা করার সবই করবে। কমিশন কর্মকর্তাদের আসামি করে ফৌজদারি মামলা করা আমি এটা দেখিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম। সময় টিভি যেই রিপোর্টটি করেছে সেটা দুর্নীতি দমন কমিশনের কাগজের তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয়েছে। শুধু আলমগীর নন, তার স্ত্রী জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহারের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতি অনিয়মের একই অভিযোগ। আর এই কারণেই আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে র্যালির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ। জাফর, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে র্যালির একটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বিভিন্ন যে বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সহ, তো সেই র্যালিটি এইমাত্র শুরু হয়েছে। র্যালিটিতে যে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনীর যে সদস্যরা দায়িত্ব পালন করে আসছে, সেই দায়িত্ব পালনের তাদের যে কৃতিত্ব, তাদের যে কর্মদক্ষতা, তাদের যে তৎপরতা, সব কিছু মিলিয়ে তাদের যে অর্জন, সেই অর্জনকে স্মরণ করতেই এই র্যালির আয়োজন করা হয়েছে। এবং শুধুমাত্র বাংলাদেশ না, প্রতিটি দেশই এই দিবসটি পালন করে থাকে। এবং এই দিবসটিতে যে বাংলাদেশের বর্তমানে 40টি দেশে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা কাজ করে যাচ্ছে জাতিসংঘের সদস্য হয়ে, এবং 40টি দেশের 54টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ দায়িত্ব পালন করছে। এবং এতে 1,76,669 জন বাংলাদেশ অংশ নিয়েছেন। এবং এই জাতিসংঘ যে শান্তিরক্ষী মিশন, এই মিশনে কাজ শুরু করে বাংলাদেশ 1988 সাল থেকে, এবং সে সময় মাত্র 15 জন সদস্য অংশগ্রহণ করেছিলেন। এরপরে থেকে কিন্তু বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে বর্তমানে যে এই শান্তিরক্ষী মিশনে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে এবং যে শান্তিরক্ষায় কাজ করছে, বাংলাদেশ কিন্তু প্রথম স্থান আছে, অর্থাৎ সদস্য পাঠানোতে। এবং এই জায়গা থেকে এবারেও কিন্তু যে এই দিবসটিতে, অর্থাৎ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শুধুমাত্র যে যারা এই মিশনে অংশ নিয়েছে তাদেরকে স্মরণ করা হয় তা না, তাদের কৃতিত্বের কিন্তু পুরস্কার হিসেবেও তাদেরকে সম্মাননা জানানো হয়। এবং এবারে কিন্তু বাংলাদেশের 8 জন সহ বিশ্বের 44টি দেশের 129 জন শান্তিরক্ষীকে দ্য হ্যামারশেল্ড পদক দেওয়া হচ্ছে। যারা কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিশনে অংশ নিয়ে, তাদেরকে এই পদকে ভূষিত করা হয়ে থাকে। এবং এই পদকটি প্রচলন করা হয়েছে কিন্তু 1998 সাল থেকে। 1997 সালে একটি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় এই পদক দেওয়ার সূচনা করা হয়, যেটা 1998 সালের 6 অক্টোবর প্রথমবারের মতো দেওয়া হয়। এবং এরপরে থেকে এই দিবসটিতে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশ
এই দিবসটির প্রচলন করা হয়েছে সার্বিকভাবে 2003 সালে। তবে এই 2003 সালে এই দিবসটির প্রচলনের আগে 2002 সালে এই বিষয়ে একটি রূপরেখা প্রণয়ন করা হয় এবং এই রূপরেখায় কিন্তু সেই যে 1948 সালের 29 মে আরব ইসরায়েল যুদ্ধ পরবর্তী যে পর্যবেক্ষণের যে জাতিসংঘের মধ্যস্থতায় একটি দল সেই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করে, যেটাকে বলা হয় দ্য ইউনাইটেড ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন। সেই যে ওই দলটি আসলে পরবর্তীতে এই শান্তিরক্ষী বাহিনী বা মিশন হিসেবে পরিচিতি পায়। তো সেই যে 29 মেতে এর যাত্রা শুরু হয়, সেই দিনটিকে 1948 সালের এই দিনটিকেই স্মরণ করে এই দিবস উদযাপন করা হয়ে থাকে জাতিসংঘের যেসব দেশ সদস্য এবং যেসব দেশের এই শান্তিরক্ষা মিশনে কাজ করে যাচ্ছে তাদের বিভিন্ন সংঘাতপূর্ণ দেশ, সংঘাতপূর্ণ স্থান কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী দেশের উন্নয়ন কল্যাণে। তো বাংলাদেশে এই মুহূর্তে জাতিসংঘের 9টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের 6,742 জন শান্তিরক্ষী কর্মরত রয়েছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর 6,241 জন এবং পুলিশ সদস্য 501 জন। সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনীর 5,308 জন, নৌবাহিনীর 345 জন এবং বিমান বাহিনীর 508 জন শান্তিরক্ষী কর্মরত রয়েছে। বাংলাদেশ এই যে জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন, এই শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি মহিলা শান্তিরক্ষীর সংখ্যা এখন পর্যন্ত 284 জন। তো এই যে জাতিসংঘের এই শান্তি রক্ষা যে কার্যক্রমটা পর্যন্ত বিশ্বব্যাপী এই মুহূর্তে এখন পর্যন্ত কাজ করছে 87,000 শান্তিরক্ষী, যারা বর্তমান জাতিসংঘের 12টি মিশনে কাজ করছে, 12টি মিশনের অধীনে কাজ করছে। এবং এই 1948 সালের যে 29 মেতে এই কার্যক্রমের শুরু হয়, সেই কার্যক্রমের পর থেকে এখন পর্যন্ত 82টি মিশনে 10 লাখের বেশি নারী পুরুষ দায়িত্ব পালন করেছে এবং সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত বা এই গতকাল পর্যন্ত 4,000-এর বেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছে। তারা দায়িত্ব পালন করলে সংঘাতকালে কিংবা স্বাভাবিকভাবে যারা দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছে। তো এখন যে র্যালিটি হচ্ছে, র্যালিটির পরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং 11টার দিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি আলোচনা এবং সম্মাননার আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটা সেনাকুঞ্জে সকাল 11টায়। তো জাফর, আমার কাছে এই ছিল এই র্যালির সবশেষ খবর। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে র্যালির আয়োজন করা হয়েছে। সেখান থেকে খবর জানাচ্ছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। দেশের সব নাগরিককে ই পাসপোর্টের আওতায় আনতে গিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। তথ্যগত ভুল সংশোধন করতে পাসপোর্ট অধিদপ্তরে আবেদনের হিড়িক। এমনকি বিদেশি মিশনগুলোতেও 15,000-এর বেশি প্রবাসী পাসপোর্টের তথ্য পরিবর্তনের আবেদন করেছেন। এমন অবস্থায় বড় ধরনের তথ্যের গরমিল সংশোধন করতে না পারায় ই পাসপোর্টের বদলে এমআরপিতে থাকতে বাধ্য হচ্ছে অধিদপ্তর। মানব পাচার এবং পাসপোর্টের মান কমে যাওয়ার শঙ্কা থাকায় এটি করা হচ্ছে। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস লকডাউনের মধ্যে সীমিত পরিসরে জরুরি সেবা দিয়ে যাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। অধিকাংশ মানুষ এসেছেন পাসপোর্টের তথ্যগত ভুলসহ নানা জটিলতা নিয়ে। এদের বেশিরভাগই জাতীয় পরিচয়পত্রের সাথে পাসপোর্টের তথ্যের মিল নেই। আবার যারা আগে পাসপোর্ট নিয়ে বিদেশে ভ্রমণ করেছেন, তাদের ই পাসপোর্টের সাথে তথ্য না মেলায় আটকে গেছে পাসপোর্ট। পাসপোর্ট করছি আইডেন্টি কার্ডের আগে জন্ম নিবন্ধন দিয়ে, এখন তো সমস্যা, আপনার আইডেন্টি কার্ডের নামের সাথে পাসপোর্টের নাম মিলতে হইব। পাসপোর্ট দেয় না, এরকম কয়েকবার আসছি দেয় না।
4বার আসছি, দেয় না, কয় নামে পেছ লাগছে, ঢুকতে দেয় না, টাকা চায়। এনআইডি কার্ডের প্রবলেম ছিল, এটা আমি সলভ করে নিয়ে আসছি, তারপরও দিচ্ছে না। কিছু দালাল আছে, এদেরকে দিয়া টাকা টোকা দিলে জমা দিলে তো জমা করে দিতে পারবে। এই যখন দেশের অবস্থা, তখন বিদেশের মিশনগুলোতে প্রায় 15,000 সংশোধনের জন্য পাসপোর্ট আটকে আছে। কেউ কেউ চান আংশিক পরিবর্তন, তবে অনেকেই আমল বদলে ফেলতে চান যাবতীয় তথ্য। এমন বাস্তবতায় প্রবাসীদের জটিলতায় পড়ার যেমন শঙ্কা রয়েছে, তেমনি এই সুযোগের ফলে মানব পাচারে উৎসাহিত হতে পারে। বয়স বাড়াইয়া সুবিধা নিতে চায়, মিডল ইস্টে নাম পরিবর্তন করে একটা সুবিধা নিতে চায়, কিন্তু এই সুযোগটা যদি আমরা সব ওপেন করে দিই, দেশের পাসপোর্টের মান থাকবে না। আমাদেরকে মনে হয় কোনো দেশ আর ভিসা দিবে না ওনার আইবে। একটা হলো এসএসসি সার্টিফিকেট, আর একটা হলো আপনার ন্যাশনাল আইডি। তো তিনটার মধ্যে গোলমাল থাকলে আপনার এই পাসপোর্ট করতে গিয়ে এটা আটকে যাবে। তো এই লোকটা পাসপোর্ট নেবে না জরুরি চিকিৎসা, তখন তাকে আমরা এমআরপি দিচ্ছি, আর এমআরপি আমরা বন্ধ করি না। এই অবস্থায় 5 বছর পর্যন্ত বয়স পরিবর্তন, নিজের নাম, পিতামাতার নাম পরিবর্তনের জন্য নির্ভুল জাতীয় পরিচয়পত্র অথবা শিক্ষা সনদ প্রয়োজন হবে। সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদপ্তর। আমরা নিয়মিতভাবে কারেকশন যেগুলো অথরাইজ আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের সুরক্ষা সহায়ক থেকে যে নিয়মগুলো বলে দেওয়া হয়েছে, ততটুকুর আলোকে আমরা সবগুলো কারেকশনে দিয়ে দিচ্ছি। বিদেশে অবস্থান করা প্রবাসীরা সেই দেশের স্থায়ী সনদ, চাকরির আইডি কার্ড, শিক্ষার্থী সনদ অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দূতাবাসে জমা দিয়ে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বছরে বছরে হয়তো চকচকে হচ্ছে রাজধানী, কিন্তু বাসযোগ্যতা হারানোর অন্যতম কারণ হয়ে উঠছে খোলা আকাশের নিচে থাকা ময়লার ভাগাড়। আমিনবাজার ও মাতোয়াইল ল্যান্ডফিল্ডে বর্জ্যের দূষিত বাতাস বিষাক্ত করে তুলছে আশপাশের এলাকার মাটি, পানি ও বায়ু। কর্তৃপক্ষের উদাসীনতায় এসব জায়গা থেকে মিথেন গ্যাস ছড়িয়ে জীবনের পাশাপাশি হুমকির সম্মুখীন চাষাবাদও। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। নিড়ানি হাতে জমিটুকু চাষের উপযোগী করতে ব্যস্ত 70 বছরের বৃদ্ধ কৃষক আব্দুল সাত্তার। তবে পরিশ্রমের ফসল কতটুকু ঘরে তুলতে পারবেন ভর করেছে সে অনিশ্চয়তা। পাশের আমিনবাজারের ল্যান্ডফিলের বিষাক্ত বর্জ্য ছড়িয়ে দূষিত করেছে আব্দুল সাত্তারের গ্রাম বলিয়াপুরের মাটি ও পানি। অনাবাদি হচ্ছে এই এলাকার জমি, পুড়ে যাচ্ছে মাঠের ফসল। প্রত্যেক বছরই ময়লার বড় আবাদ করি, সব ফসল পুড়ে যায়। আমিনবাজার ল্যান্ডফিলটিতে বর্জ্য ফেলার মেয়াদ শেষ হয়েছে 2017 সালেই। স্থান সংকুলন না হয় বর্তমানে ল্যান্ডফিলের বর্জ্য এসে এই এলাকার মাটি এবং পানিতে মিশছে, দূষিত করছে এখানকার বাতাসকে। আর এই দূষণের প্রভাব ইতিমধ্যেই ফেলেছে এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার ওপর। দূষণের প্রভাবে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। প্রায় ছেলেরই শিশু বাচ্চাকে শ্বাসকষ্ট, পেটে যা ভাত দেয় হ্যাঁ লাগে উল্টাই পেঁচায় গন্ধে। আমাদের শরীরে ফুসপেঁচা নানান ধরনের অসুখ হইতেছে। দূষণের বিষয়টি স্বীকার করে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানালেন, ধারণ ক্ষমতা শেষ হওয়াতেই এই অবস্থা। আমিনবাজার ল্যান্ডফিলের ধারণ ক্ষমতা শেষ হওয়ার প্রেক্ষিতে আমরা এটাকে মডার্নাইজেশন করার জন্য উদ্যোগ নিয়েছি। নতুন একটি ল্যান্ডফিল ডেভেলপ করার জন্য আমরা ল্যান্ড অ্যাকুইজিশনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছি। দূষণের শঙ্কা দক্ষিণ সিটির অধীনে থাকা মাতোয়াইল ল্যান্ডফিলটিকেও ঘিরে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পর্যবেক্ষক প্রতিষ্ঠান জিএইচজি স্যাটে ল্যান্ডফিলটিকে বাংলাদেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। গবেষণা বলছে ল্যান্ডফিলটি থেকে প্রতি ঘন্টায় 4000 কেজি মিথেন গ্যাস বাতাসে মিশছে, যা 1,90,000 গাড়ির দূষণের সমান। আমরা এটাকে এখন যাচাই বাছাই করব। এই ধরনের যদি আমাদের গ্যাসের যেই নিঃসরণ যদি হয়, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বাজারে ভোজ্য তেলের দাম এক লাফে বেড়ে গেছে লিটারে 12 টাকা। সম্প্রতি একবারে এত দাম বাড়ানোর কোনো নজির নেই। যখন তখন দাম বাড়ানোর কারণ সংসারের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
মে মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 2 টাকা বাড়িয়ে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় 141 টাকা। সে সময় খুচরা পর্যায়ে 1 লিটার তেলে ভোক্তার ব্যয় বাড়ে প্রায় 30%। সেই চাপ না সামলাতেই আবারও তেলের বাজারে আগুন। আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে বৃহস্পতিবার 1 মাসের ব্যবধানে লিটারে 12 টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আমদানিকারকরা। সঙ্গে সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে ঊর্ধ্বগতি। শুক্রবার পাইকারিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারে 6 থেকে 8 টাকা। খুচরা পর্যায়ে যা লিটারে 12 টাকায় বিক্রি হচ্ছে। ইনটেক তেল তো ছিল আপনার 130 টাকা, এখন আমরা 50-এর নিচে বেচতে পারি না। প্রতি লিটারে 60 টাকা করে বাড়তি, 5 লিটারে 20 টাকা বাড়ছে। 6-7 দিন হবো মানে কোম্পানির লোকেরা বলতেছে, ডিলারের আন্ডারে যে লোকগুলো আছে স্যার ওই স্যার। ডিলাররা জানান ভোজ্য তেলের কোনো আমদানি সংকট নেই। দাম ঊর্ধ্বগতি, লাগাম যে কে ধরবে কেউ বলতে পারতেছে না। এখন নতুন করে যে রেট আসতেছে 745 টাকা গায়ে রেট হবে। এদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 120 টাকা লিটার। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও এক্ষেত্রেও দাম বাড়ায় দুশ্চিন্তায় ভোক্তারা। যে সীমিত যে আমাদের ইনকাম, যেটা আমাদের বেতন, এটা দিয়ে আসলে পোষানো যায় না। প্রত্যেকবার আসলেই দেখি কিছু না কিছু টাকা বাড়ে, মানে বাড়তির দিকে কখনো কমে নাই আর কি। এইভাবে যদি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায় তাহলে জীবন আরও দুর্বিষহ হবে। দাম বাড়ার এই প্রবণতায় লাগাম টানতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে রাজশাহীতে শুরু হয়েছে নানা জাতের সুমিষ্ট আমের বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশ চড়া। বিক্রেতারা বলছেন আমের সরবরাহ কম থাকায় দাম বেশি। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাট। গুটি, গোপালভোগ, ক্ষীরসাপাত, লকনা, আশিনা আম বাগান থেকে পেরে বিক্রির জন্য আনা হচ্ছে এখানে। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর প্রায় অর্ধশত আমের আড়ত। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন আমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। গোপাল হলো 2300 টাকা মন, আর যেটি অরিজিনাল খেরসা হলো 1800, 1700, 1500। আসার কোম্পানিতে প্যান কোম্পানিতে আম টানছে, এর লেগে একটু দাম বেশি। লকনাটা একটু আমদানি কম হচ্ছে এখন তো আমের সময় হয়নি, এই কারণে আমের দামটা একটু বেশি। হিমসাগর মাত্র শুরু যখন নামবে তখন আম একরে হবে, আর লক নাম মনে করেন 700-800, এটা বাজার তো একবারে কম, আরো কমবে। এই অঞ্চলের আম সুমিষ্ট হলেও সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি বলে জানান ক্রেতারা। গোপালের আমদানি কম থাকায় দাম তুলনামূলক একটু বেশি। এখান থেকে কিনি বিভিন্ন জায়গাতে দিয়ে আমরা বগুড়া, রাজশাহী, দামটা বেশি মনে হচ্ছে আমাদের। কুরিয়ার সার্ভিস, ট্রাক ও অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আম বিক্রি করছেন আড়তদাররা। আম আমরা কিনি বিভিন্ন জায়গায় দিই, মুকামে ওই হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জে দিই, তারপরে হলো ফরিদপুরে দিই, অনলাইনে বিক্রি করছি, তারপরে এমনি অন্য ব্যাপারীদের মাধ্যমে বিক্রি করছি, কুরিয়ার সার্ভিসে বিক্রি করছি। প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে 40 থেকে 45 লাখ টাকার আম বেচা কেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য না থাকায় চাঁদপুর জেলার মধ্যে সবজির জন্য ক্রেতা বিক্রেতা উভয়ের পাচ্ছে পছন্দের শীর্ষে পালবাজার। মৌসুমী শাকসবজির বিপুল সমারোহ এখানে। তবে লকডাউন সহ নানা কারণে ক্রেতা সংকটে পড়েছেন পাইকার ব্যবসায়ীরা। এতে দরদামও নিম্নমুখী। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। মৌসুমের এই সময় নানা জাতের সবজি মিলছে চাঁদপুরের পালবাজারে। দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা টাটকা সবজির পসরা সাজিয়ে বসলেও তুলনামূলক কম ক্রেতা আসছে বলে জানান ব্যবসায়ীরা। এত বড় বিশাল পাইকারি বাজারেও কিন্তু ক্রেতা খুবই অভাব, মানুষের বেচা বিক্রি খুবই কম, কিন্তু বাজারে প্রচুর মাল আমদানি আছে। হঠাৎ করে মালের রেটটা একটু বাইরে গেছে, কাস্টমার একটু পাইতেছি না, বেচা কিনা একটু কম। তরকারির দাম একটু সুবিধার, মানে কাস্টমার পাই না। ক্রেতা কম থাকার প্রভাব পড়েছে পুরো বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ার বিপরীতে বিক্রি কমে যাওয়ায় দাম কমাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সরবরাহকারীরা। মাল টাকা কারণ বাজার থেকে আসে ব্যাপারীরা, আনার পরে মনে মনে রেট দেয়, কারগল দিচ্ছে 50 টাকা রেট, পটল 30 টাকা, আপনার মনে করেন বেগুন হলো 30 টাকা, টমেটো 950 টাকা। জায়গায় দাম বেশি, আমগানো কম। আর এই বরণগলের মরিচ একই অবস্থা, আমরা গেলে 10 টাকা কেজি কিন্তু মরিচ বেশি। চরে থেকে প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়, আমরা কাস্টমার মোটামুটি কম, আমরা ওইভাবে কাস্টমার পাচ্ছি না। 6 দশকের পুরনো বাজারে ছোট বড় ব্যবসায়ী আছেন 5 শতাধিক। আর বাজার মন্দ হওয়ায় প্রতিদিন সবজি বেচা কেনায় লেনদেন হয় 50 লাখ টাকা। অন্য সময়ের তুলনায় তা বেশ কম বলে দাবি বাজার সংশ্লিষ্টদের। সময় সংবাদ, চাঁদপুর। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীপাড়ের তরাঘাটের দেশি মাছের আড়তে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ,
জাফর, আসলে এই ঢাকার যে মহাসড়কের মানিকগঞ্জ সদরের এই কালীগঞ্জ নদীর পাড়ের এইটা আড়তটি কিন্তু খুব ভোর থেকেই আসলে জমজমাট। সেই ক্ষেত্রে এই সপ্তাহে আর যখন গণপরিবহন যখন চলাচল শুরু হয়েছে তখন কিন্তু এই আড়তটিতে পাইকার আশাও কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে এই পাইকার আশাতে কিন্তু দর দামটা একটু বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহ তুলনায়। তবে যারা এখানে দেশীয় মাছ, এই আড়তটি আসলে দেশীয় মাছের জন্য খুবই প্রসিদ্ধ এবং কি বিখ্যাত ঐতিহ্যবাহী দেশীয় মাছ এখানে পাওয়া যায়। পদ্মা, যমুনা, ইসামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা, এই যে আশপাশের যে নদীগুলো রয়েছে এই নদীর মাছই কিন্তু এখানে সবচেয়ে বেশি উঠে থাকে এবং দেশের মধ্যে কিন্তু দেশীয় মাছের যে সরবরাহটা এখানেই সবচেয়ে বেশি সরবরাহ রয়েছে এবং কি এই মুহূর্তে কিন্তু আসলে পানির যে পরিমাণ নদীতে কম থাকা এবং মুক্ত জলাশয় পানি কমে আসা মাছের সংখ্যা কমে এসেছে, কিন্তু জেলেদের জালে কিন্তু এই নদীতে মাছ একটু কম ধরা পড়ছে বলে তারা আমাকে জানিয়েছে। কিন্তু সেই তুলনায় পাইকার না থাকায় এখানে তারা বিপাকে পড়ছে এবং কি দরটা তুলনামূলকভাবে কম রয়েছে, কারণ এখন দেশব্যাপী কিন্তু দেশীয় যে মাছ রয়েছে সেই মাছে কিন্তু একটু আকারে রয়েছে বলা চলে। সেই ক্ষেত্রে বলতে পারি বোয়াল, টাটকিনি, ছোট বাম, ছোট ট্যাংরা, আইর, শিং, বোয়াল, কই, ইলিশ, এই যে রুই, এইসব মাছ কিন্তু এই পদ্মা, যমুনা থেকে শুরু করে মুক্ত জলাশয় যে মাছগুলো পাওয়া যায় আসলে ঐতিহ্যবাহী দেশীয় মাছ কত আসলে প্রজাতির মাছ কিন্তু হারাতে বসেছে। যেমনটা আমরা বলি যে রয়না জাতের মাছও কিন্তু আমি আজকে দেখেছি, তবে সেই মাছটার পরিমাণ এতই কম ছিল যে রয়না মাছের কিন্তু আসলে সেটা বিলুপ্ত হওয়ার পথে। তারপরেও কিন্তু এই বাজারে একটু কম আজকে দেখা গিয়েছে। কাতলা, কাল জাতীয় যে মাছ সেটাও কিন্তু একসময় ভালো সরবরাহ থাকতো, বর্ষার সময় পাওয়া যায়, এখন কিন্তু সেটা দেখাই যাচ্ছে না। তো অন্যদিকে যদি এই বাজারে আজকে যে মাছগুলো বেচা কেনা হচ্ছে সেই মাছের যে দরটা রয়েছে সেই দরটা যদি আমি বলি তো এখানে আসলে হাটটাকে সরগরম, সেই ক্ষেত্রে কিন্তু কেজিতে আমি বলবো কেজিতে আসলে বোয়াল যেগুলো 1 কেজি থেকে 3 কেজি পর্যন্ত বোয়াল রয়েছে প্রতি টাট, সেই বোয়াল বিক্রি হচ্ছে 650 থেকে 750 টাকা। টাটকিনি, ছোট বাউন্ট এগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। ছোট যে ট্যাংরা সেই ট্যাংরা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। আইর বিক্রি হচ্ছে 250 থেকে 500 টাকা। শিং মাছ বিক্রি হচ্ছে দেশীয় শিং, যেটা আসলে একদম পালান না সেইটা এই বিক্রি হচ্ছে, আসলে শিং বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা। এখানে তো আসলে একটু কথা রয়েছে জেলেদের যে অনেকেই ভাবে যে সব শিং মাছই কিন্তু এখন পালন করা হচ্ছে যেহেতু সেই ক্ষেত্রে পালা মাছ, কিন্তু এটা কিন্তু দেশীয় মাছ, তারপরে সেই দরটি ওই হিসাবেই অনেকে কম রয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে। শোল রয়েছে 350 থেকে 400 টাকা। রুই মাছ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। ইলিশ বিক্রি হচ্ছে, ইলিশ পদ্মা, যমুনা এবং কি বরিশালের ইলিশ এখানে রয়েছে, সেই ক্ষেত্রে এই ইলিশ বিক্রি হচ্ছে যেটা 1 কেজি পর্যন্ত, অর্থাৎ 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত, সেইটা ইলিশ বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। কই বিক্রি হচ্ছে, যেটা কই একদম দেশীয় কই, সেইটা কই বিক্রি হচ্ছে এখানে 350 থেকে 400 টাকা। তবে আমি জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা বলছে বলে তারা কিন্তু আশার বুক বেঁধে রয়েছে। সামনে কিন্তু আষাঢ় মাস বা পানি বৃদ্ধির সময়, তো সেই ক্ষেত্রে নদ নদীতে যদি পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তাদের মাছটা আসলে বেশি ধরা পড়বে। এখন তো একটু তাদের আকার রয়েছে, সেক্ষেত্রে তাদের শুকাল আসবে বলে তারা আমাকে জানিয়েছে, সেই প্রত্যাশায় তারা রয়েছে। এখন যে মাছ তারা পাচ্ছে সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে মাছ তারা পাচ্ছে এবং তারা
বিক্রি করে শুধু তারা লকডাউনের অজুহাতে দিচ্ছে বলে পাইকার না আসায় কিন্তু দাম একটু কম রয়েছে। তবে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেশি রয়েছে। এই আড়তে আসলে প্রত্যেক দিন কমপক্ষে 80 থেকে 90 লাখ টাকার দেশীয় মাছ বিক্রি করা হয়। দেশের মধ্যে সবচেয়ে বেশি এই ছিল আমার কাছে জাফর পাটুর আড়ত থেকে সর্বশেষ খবর, মাছের আড়ত থেকে সর্বশেষ খবর। জাফর। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদী পাড়ের তরাঘাটের দেশি মাছের আড়ত থেকে সেখানকার বেচা বিক্রির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। মুন্সিগঞ্জের মাওয়ায় আবারও বেড়েছে ইলিশের সরবরাহ। তাই তো ছুটির দিনে আজ পদ্মার ইলিশকে ঘিরে মৎস্য আড়তগুলোতে ছিল সরব বেচাকেনা। তবে চাহিদা বেশি থাকায় বড় ইলিশের কেজি প্রতি দাম ওঠে 1800 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। রূপালী ইলিশ ঘিরে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের পর জেলেরা ইলিশ নিয়ে আসে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে। চ্যালেঞ্জের মধ্যেও এখানকার আড়তগুলোতে এইভাবেই ইলিশের পসরা বসেছে। ছুটির দিনে ইলিশের ধুম বেচাকেনা। তবে চাহিদা বেশি থাকায় বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হয় 1600 থেকে 1800 টাকায়, আর 700 গ্রাম থেকে 900 গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়। ইলিশের যে দাম টাকা ছাড়া ইলিশ খেতে পারবো না। বড় বড় ইলিশ উঠছে, কিন্তু ছুটির দিন হিসাবে দামটা একটু বেশি। আগামী সপ্তাহে আরও মাছ বেশি উৎপাদন হবে এবং ক্রেতারা একটু দাম কমে কিনতে পারবে। পদ্মার ইলিশ ঘিরেই অর্ধ শতাব্দীর প্রাচীন হাটটি ক্রমেই প্রসারিত হচ্ছে। মানুষজন সব আসবে, ব্যাগের পত্র আসবে। বড় ইলিশ শিকারে বাধা না থাকলেও উৎপাদন বাড়াতে 30 জুন পর্যন্ত ঝাটকা শিকার নিষিদ্ধ রেখেছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় গড়ে উঠেছে দেশের ব্যতিক্রম রেস্তোরাঁ হিলসা। ইলিশ আকৃতির পদ্মা পাড়ের এই ব্যতিক্রমী রেস্তোরাঁয় রয়েছে ইলিশের অন্তত 20 রকমের রেসিপি। পদ্মার ইলিশের স্বাদকে বৈচিত্র্যপূর্ণ করে এখানে পরিবেশন করা হচ্ছে। রাজধানী সহ নানা অঞ্চল থেকে এখানে আসছেন ভোজন বিলাসীরা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পুরো রেস্তোরাঁই একটি আস্ত ইলিশ। 215 ফুট দীর্ঘ এই ইলিশের পেটেই নান্দনিক সব পরিবেশনা। ইলিশের ডিমে 5 রকমের রেসিপি, রয়েছে আরও 15 রকমের আইটেম। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের কোপ্তা। চমৎকার পরিবেশে পদ্মার ইলিশকে বৈচিত্র্যপূর্ণভাবে উপস্থাপনে ভিন্ন মাত্রা যুক্ত করেছে হিলসা। এখানে ইলিশ মাছ দ্বারা 21টি রেসিপি তৈরি করা হবে। আর এখানে এই বিল্ডিংটা বাইরে থেকে দেখা যাবে যে একটা নদীর পানির উপর ভাসতেছে। আমাদের যে রেস্টুরেন্টে তৈরি হয়েছে পুরা সেম একটা ইলিশ মাছ, ঠিক আছে, খুবই সুন্দর। এখানে যেই আসবে মানে দেখে জিনিসটা মন ভরে যাবে। এটি চালুর সাথে সাথে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসছেন ইলিশের ভিন্ন স্বাদ নিতে। এই ইলিশ মাছের আদলে যে ভিউ আসলেই এটা মুগ্ধ করার মতো। রুচিসম্মতভাবেই করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। রুচিসম্মত, তারপর ইলিশ মাছ ভাজা খেলাম, ওখানে অনেক মজা হলো। পদ্মা সেতু আর দেশের প্রথম সুপার এক্সপ্রেস ঘিরে পর্যটনের হাব এখন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের মাওয়া শিমুলিয়া। সেখানে পদ্মার ইলিশ ঐতিহ্যের প্রকৃত সৌরভ ছড়িয়ে দিতেই বিশ্বমানের রেস্তোরাঁটি করা হয়েছে। আমরা ইলিশের নামে একটা রেস্টুরেন্ট করেছি, যেটার নাম হচ্ছে প্রজেক্ট হিলসা, এবং সেখানে আমরা আপনার ঐতিহ্যবাহী যে ইলিশের খাবারগুলো সেগুলো রেখেছি। রেসিপিগুলো সে পুরনো রেসিপি দিয়ে আবার নতুনভাবে আমরা সেটাকে ফিউশন করে আমরা নতুনভাবে ইলিশের অনেকগুলো পদের সমাহার করেছি। আর পদ্মার পাড়ে আপনারা জানেন যে পদ্মার পাড়ের ইলিশ বা পদ্মার ইলিশ খুব বিখ্যাত। 1.5 একর জমিতে নির্মিত হিলসায় গাড়ি পার্কিং, শিশুদের গেমস পয়েন্ট সহ রয়েছে চমৎকার সাজসজ্জা। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। ইলিশের 21 রেসিপিতে জৌলস ছড়াচ্ছে এই রেস্তোরাঁ। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। থাকছে 100 বছর আগে নামিবিয়ায় গণহত্যার জন্য জার্মানির ক্ষমা প্রার্থনা। ঔপনিবেশিক আমলে নৃশংসতার দায় স্বীকার করে 110 কোটি ইউরো ক্ষতিপূরণ দিচ্ছে বার্লিন।
চট্টগ্রামে কাপ্তাই লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন এক যুবক। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। নৌবাহিনী জানায় চট্টগ্রাম শহর থেকে 10 জন যুবক ঘুরতে কাপ্তাই এলাকাধীন কয়লার ডিপোতে আসেন। সেখান থেকে তারা নৌকায় সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে আসেন। পরে সবাই কর্ণফুলী নদীতে পানিতে গোসল করতে নামেন। গোসল শেষে সুবল দাস ছাড়া সবাই পানি থেকে ঘাটে উঠে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাতে কাপ্তাই লেক থেকে তার মৃতদেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল। খাগড়াছড়িতে নিখোঁজের একদিন পর এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া বাজারে যান আবুল বাশার। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও হদিস মেলেনি তার। এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশের পাহাড়ি খাত থেকে আবুল বাশারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা ছেলে সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনা ঘটে। করশা কোরিয়াইল গ্রামের ফারুকের বাড়ি থেকে পাশেই তার এক আত্মীয়ের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছিল। ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়ায় আবু সাইদ নামে এক কিশোর। তাকে রক্ষা করতে গিয়ে চাচা হারুন মিয়া ও তার ছেলে বাবুলও বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণের সমর্থকের সঙ্গে একই এলাকার গিয়াসউদ্দিনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত 16ই মে মধুপুর গ্রামে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়াসউদ্দিনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় 12টি বাড়ি ও একটি দোকান। লুটপাট করা হয় গবাদি পশু। দফায় দফায় হামলার শিকার হয়ে চরম আতঙ্কে দিন পার করছেন রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান আলী ও তার পরিবার। গতকাল সকালে এমন অভিযোগ করে পৌরসভার কুড়াপাড়া এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন কোরবান আলী চৌধুরী। এ সময় প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তার দাবি জানান তিনি। পরে একই দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে মানববন্ধন করেন তার সমর্থকরা। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদশাহ মণ্ডল ও তার সমর্থকদের বিরুদ্ধে দফায় দফায় কোরবান আলী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি তাদের। দেশের বাইরের খবর। ফ্রান্সে ছুরি হামলায় এক নারী কর্মকর্তা সহ 3 পুলিশ সদস্য আহত হওয়ার পর স্থানীয় সহ প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ঘটনার পরই পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় ফ্রান্স জুড়ে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের নান্স শহরে এক ছুরি হামলায় স্থানীয় পৌরসভার এক মহিলা পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আর এই হামলার পরপরই পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই ঘটনায় অপর 2 পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের সন্ত্রাস বিরোধী প্রসিকিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় কে বা কারা জড়িত এখন পর্যন্ত তা তারা নিশ্চিত হতে পারেনি, তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। মাত্র মাসখানেক আগেই রাজধানী প্যারিসের পাশেই অপর এক ছুরি হামলায় এক মহিলা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। আর ওই হামলায় একজন তিউনিসিয়ান নাগরিক জড়িত ছিলেন বলে জানা গিয়েছিল। এদিকে নান্তের এই ছুরি হামলার পর দেশটির বিরোধী দলের নেত্রী লোপেন সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন। এই হামলায় উদ্বিগ্নতার কথা জানিয়েছেন সাধারণ মানুষজন। ফ্রান্সে বিভিন্ন সময়ে ছুরি হামলার পাশাপাশি অন্যান্য হামলার ঘটনাও ঘটছে, যা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। তাদের প্রত্যাশা সরকার কঠোর হস্তে এসব হামলা রোধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগের ব্যবস্থা করবে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। 45 দিনের মধ্যে ভারতে 24 ঘন্টায় করোনায় সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন 1,71,000-এর বেশি। অন্যদিকে মারা গেছেন 3,563 জন। তবে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানলে পরিস্থিতি আবারও অবনতির দিকে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে করোনার উৎপত্তিস্থল নিয়ে নতুন তদন্তের সময় ঠিক হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রতিবেশী দেশ ভারতের হাসপাতালগুলোর সামনে এখনো রোগী নিয়ে স্বজনদের আহাজারি, এখনো করোনা আক্রান্তদের নিয়ে অ্যাম্বুলেন্সগুলোর দিনরাত ছোটাছুটি। তবে আগের তুলনায় দেশটিতে কিছুটা কমেছে করোনা শনাক্তের গতি। যদিও করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। করোনা যাতে আবারও লাগামহীন না হয় সেজন্য দিল্লি এবং তামিলনাড়ুতে ফের এক সপ্তাহের জন্য লকডাউন বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, এখনই সবকিছু খুলে দিলে আবারও বেড়ে যেতে পারে করোনা সংক্রমণ। ভারতে করোনায় আক্রান্তের গতি কিছুটা কমলেও আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া সহ অন্যান্য দেশে সংক্রমণের গতি আগের মতোই রয়েছে। যদিও টিকাদান কর্মসূচি অব্যাহত থাকায় খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা দেশগুলোর সরকারের। এদিকে করোনার উৎপত্তিস্থল নিয়ে নতুন তদন্তের জন্য প্রবল চাপের মুখে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থার মধ্যে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর তদন্ত শুরু করার জন্য এখনো সময় ঠিক হয়নি। তবে বিশেষজ্ঞদের প্রস্তাবনার ভিত্তিতেই করোনার উৎপত্তি নিয়ে বিশ্লেষণ শুরু হবে বলে জানানো হয়েছে। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পর এবার 12 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য টিকার অনুমোদন দিল ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। ইউরোপের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয় সহপ্রবাসী বাংলাদেশিরা। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহ থেকেই টিকাদান শুরু করবে জার্মান স্বাস্থ্য বিভাগ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। কয়েক মাসের পরীক্ষা নিরীক্ষা শেষে বৃহস্পতিবার বায়োএনটেক ফাইজারের শিশুদের জন্য তৈরি করা টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। অনুমোদন পাওয়ার পরপরই প্রতিষ্ঠান দুটির প্রধান আলবার্ট বৌরলা ও উগুর শাহিন EMA-কে ধন্যবাদ জানিয়ে বলেন, 12 থেকে 16 বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও বিশেষ পদ্ধতিতে তৈরি করা টিকা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সব ধরনের করোনা থেকে শতভাগ সুরক্ষা দেবে, এমন সিদ্ধান্তে খুশি জার্মান অভিভাবকরা। খবরটা শুনে ভালো লাগলো। আশা করছি শিশুরা আবার আগের মতো স্কুলে যাবার সুযোগ পাবে। আমি নিজেও টিকা নিয়েছি, এবার আমার বাচ্চারা টিকা পেলেই হয়। আগামী 7 জুন থেকে জার্মানিতে শিশুদের টিকার আওতায় আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্তে আস্থা রাখছেন প্রবাসীরাও। সবার কণ্ঠে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি। বড়দের পাশাপাশি 12 থেকে 16 বছরের শিশুরাও করোনা টিকা নিতে পারবেন। আর এই জিনিসটাকে আমাদেরকে নিরাপদে, নিঃসংকোচে, কোনো হেজিটেশন না করে যত দ্রুত সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করব। বড়দের সাথে সাথে ছোটদের জন্য অনেক নিশ্চিত একটা স্বস্তির বিষয়। তাহলে আমরা যদি টিকা নিয়ে থাকি তাহলে আমরা আমাদের দেশে ফিরে যেতে পারবো। দেশে যারা আছেন ওনারা ওনাদের পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার ইউরোপে আসতে পারবে। বড়দের মতো শিশুদের ক্ষেত্রেও টিকা গ্রহণের পর শরীরে হালকা জ্বর ও প্রয়োগের স্থানে হালকা ব্যথা অনুভবের বিষয়টি তেমন কোনো শারীরিক জটিলতায় ফেলবে না বলে আশ্বস্ত করছেন ভ্যাকসিন বিশেষজ্ঞরা। করোনার টিকা প্রদানের শুরুর দিকে জার্মানি সহ ইউরোপের যেসব বাবা মায়েদের টিকা গ্রহণের ক্ষেত্রে ছিল আপত্তি, সেসব বাবা মায়েরাই এখন তো টিকা নিচ্ছেনই, একই সাথে নিজেদের সন্তানদের করোনা থেকে বাঁচাতে টিকা প্রদানে এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধ করছেন। আর পুরো বিষয়টিকেই স্বস্তিদায়ক বলছেন ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় অবস্থানরত সব ইতালি প্রবাসীর ইতালিতে প্রবেশের সময়সীমা 7 জুন পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির সরকার। বাংলাদেশ থেকে কেবল ইতালিয়ান পাসপোর্ট বহনকারীরা ইতালিতে প্রবেশ করতে পারবেন, তবে তাদেরকে সরকারি খরচে 10 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইতালির ভেনিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী মাকসুদ রহমান। আগামী 7 জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। নতুন করে উদ্ভব হওয়া ব্ল্যাক ফাঙ্গাসের পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি উন্নয়ন ঘটবে বলে আশা করছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে ইতালি থেকে যারা বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষমান আছেন তারা বহর করছেন কখন বাংলাদেশ সরকার হোটেল কোয়ারেন্টাইনের সময়টা উঠিয়ে দিবেন। এই কোয়ারেন্টাইনের জন্য সরকার এখানে 100% ফ্যাসিলিটি দিতেছে। তাদের হোটেল 5 স্টার হোটেল এবং খাওয়া থাকা 14 দিনের জন্য তারা সরকার বহন করবেন। এই ফ্যাসিলিটি যদি বাংলাদেশ সরকার আমাদের জন্য করতো তাহলে আমরা অনেক আনন্দিত খুশি হতাম। যারা এই পর্যন্ত টিকা নিয়েছেন, প্রথম দ্বিতীয় ডোজ যারা নিয়েছেন, তাদেরকে বাংলাদেশ গেলে কোনো ধরনের হোম কোয়ারেন্টাইন ছাড়াই দেশে অবস্থান করা দেওয়ার
আমি মনে করি সরকারের যুক্তিযুক্ত হবে। এখান থেকে যেভাবে কোভিড টেস্ট করে দেশে পাঠানো হয়, ওখানে সর্বোচ্চ 3 দিন থেকে একটা ল্যাবরেটরি টেস্ট করে নিলেই আমার মনে হয় বিষয়টা সহজ হয়ে যায়। অপরদিকে যারা বাংলাদেশে আটকে পড়েছেন, শুধুমাত্র যারা ইটালিয়ান পাসপোর্টধারী তারা এই ইটালিতে প্রবেশ করতে পারছেন। ইটালিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হোটেল কোয়ারেন্টাইনে। 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন তাদেরকে পালন করতে হচ্ছে ইটালিতে। কমপক্ষে 3, 4 এবং 5 স্টার হোটেলে তাদেরকে রাখা হচ্ছে। সম্পূর্ণ বিনা খরচে থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ যোগান দিচ্ছেন ইটালিয়ান সরকার। সেই সুযোগ সুবিধা পেয়ে যারা ইটালিতে প্রবেশ করেছেন বাংলাদেশ থেকে, তারা কিছুটা খুশি। বাসায় প্রবেশ করার আগে তাদেরকে 3 বার করোনা টেস্ট করানো হয়েছে এবং অন্যান্য রোগ আছে কিনা তাদের শরীরে তা টেস্ট করার পরে তাদেরকে যেতে দেওয়া হয়েছে। ইটালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কেবল করোনা টিকা গ্রহণকারীদের কুয়েতে ঢুকতে দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এতে দেশে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের কুয়েতে যাওয়া অনিশ্চয়তার মুখে। এ অবস্থায় প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি তাদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনা মহামারী মোকাবেলায় শুরু থেকেই কঠোর অবস্থানে কুয়েত। স্থানীয় নাগরিক সহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের সুরক্ষায় নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। করোনা প্রতিরোধে এবার নতুন নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। টিকা গ্রহণকারীদেরই কেবল ঢুকতে দেওয়া হবে কুয়েতে। এছাড়া যারা এখনও ভ্যাকসিন নেয়নি তাদের সেপ্টেম্বরের পর ইকামা নবায়ন করা হবে না। এতে চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীদেরও কর্মস্থলে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর তাই বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, প্রবাসীরা আমাদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে করে আমরা আমাদের কর্মস্থলে আবার ফিরতে পারি। ভ্যাকসিন যাতে কুয়েত প্রবাসী যারা বাংলাদেশে আটকা পড়েছে তাদেরকে বাংলাদেশ সরকার যেন অগ্রাধিকার দেয়, যা ভিত্তি করে কুয়েত প্রবাসীরা কুয়েতে আসতে পারে। কুয়েতে এ পর্যন্ত 20 লাখ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, যার মধ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও রয়েছে। সময় সংবাদ, কুয়েত। করোনা মোকাবিলায় অনেকটাই সফল অস্ট্রেলিয়া, তবে দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ দেখা দেওয়ায় ফের লকডাউন জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় 4 জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। এর আগে ভারতীয় এক পর্যটক করোনায় আক্রান্ত হওয়ার পরপরই 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল রাজ্যটিতে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন SM আমিনুল রুবেল। দীর্ঘদিন পরে আবারও করোনার থাবা অস্ট্রেলিয়ার মেলবোর্নে। মাত্র একজন হোটেল কোয়ারেন্টিন ফেরত আন্তর্জাতিক যাত্রী থেকে করোনা ছড়িয়েছে বলে খবরে প্রকাশ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বিশেষ ফ্লাইটে করে ফেরা একজন যাত্রী 2 সপ্তাহ পরে করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে এই হোটেল থেকে ছাড়া পেয়েছিল। তবে কয়েকদিনের মাথায় আবারও তিনি করোনা আক্রান্ত হন। তার মাধ্যমেই সংক্রমিত হয়ে এই সংখ্যাটি বেড়েছে। প্রায় করোনা শূন্য শহরে মাত্র 3 দিনেই 35 জন করোনা আক্রান্ত হয়েছে। ফলশ্রুতিতে কয়েক মাসের ব্যবধানে পুরো ভিক্টোরিয়া অঙ্গরাজ্যকেই যেতে হয়েছে 1 সপ্তাহের লকডাউনে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না কেউই। পুরো মেলবোর্ন জুড়ে বেশ কিছু এলাকাকে হটস্পট ঘোষণা করা হয়েছে। করোনা রোগীর সংস্পর্শে আসতে পারে এমন 1000-এরও বেশি মানুষকে করোনা টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন, পরিস্থিতি পরিবর্তনের উপর নির্ভর করছে লকডাউনের সময়সীমা। 50 ঊর্ধ্ব বয়সের প্রায় অর্ধেক নাগরিকই এখনও করোনা ভ্যাকসিন না নেয়ায় উদ্বিগ্ন সরকার। ইতিমধ্যে রাজ্যটিতে 40 ঊর্ধ্ব সাধারণ জনগণও এখন করোনা ভ্যাকসিন গ্রহণের যোগ্যতা অর্জন করেছে। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ইতিমধ্যে করোনা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেয়েছে। মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের কেউ করোনা আক্রান্ত না হলেও আবারও লকডাউনে চলে যাওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ আছে গত বছরের মার্চ থেকে। বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ইতিমধ্যেই অনেকগুলি রুটে বিমানে করে সাময়িকভাবে অস্ট্রেলিয়া আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। যদিও মেলবোর্ন ছাড়া অস্ট্রেলিয়া অন্যান্য শহরে করোনা সংক্রমণ নেই বললেই চলে। হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় মেলবোর্নে ভ্যাকসিন গ্রহণের লাইন দীর্ঘতর হচ্ছে। রেকর্ড ছাড়িয়েছে করোনা টেস্টেরও। তবে ঠিক 1 বছর আগে শীতকালে ভয়াবহ করোনা মোকাবেলা করেছে মেলবোর্নবাসী। সেই তুলনায় এবারের চিত্র অনেকটাই ভিন্ন। প্রতি রাতেই মেলবোর্নের তাপমাত্রা নেমে যাচ্ছে 10-এরও নিচে। প্রচণ্ড ঠান্ডায় অনেকে জ্বর কাশিতে আক্রান্ত হয়ে করোনা টেস্ট করাচ্ছে। করোনা টেস্টের পরিমাণ বেড়ে গেছে অনেক গুণে। তবে গত বছরের শীতের চেয়ে এবছর শীতকালে মেলবোর্ন প্রবাসীরা অনেক বেশি সচেতন, সেটি নিশ্চিত করে বলাই যায়।
এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ায় ঔপনিবেশিক আমলে গণহত্যা চালানো হয়েছিল বলে স্বীকার করেছে জার্মানি। শতাধিক বছর আগে চালানো গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে দেশটি। শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এক বিবৃতিতে তার দেশের এমন সিদ্ধান্তের কথা জানান। ক্ষতিপূরণ হিসেবে দেশটিকে 110 কোটি ইউরো দিতে রাজি হয়েছে বার্লিন। ঔপনিবেশিক শাসক জার্মানির বিরুদ্ধে বিদ্রোহ করায় 1904 থেকে 1908 সালে নামিবিয়ার হিরোরো ও নামা জাতির কয়েক লাখ নারী, পুরুষ ও শিশুকে কালাহারি মরুভূমিতে গুলি করে হত্যা করা হয়। নৃশংস ওই গণহত্যা স্বীকার করে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে জার্মানির উপর নানা মহলের চাপ ছিল। অবশেষে গণহত্যাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল দেশটি। এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতার শিকার মানুষগুলোর স্মরণে সত্যিকারের সংশোধনের জন্য একটি যৌথ পথ বের করার লক্ষ্য ছিল। নামিবিয়ায় জার্মান ঔপনিবেশিক যুগের, বিশেষত 1904 ও 1908 সালের মধ্যবর্তী অত্যাচার ও নির্মম ঘটনাগুলোকে সরকারিভাবে গণহত্যা বলবে জার্মানি। ক্ষতিগ্রস্তদের যে অপরিসীম দুর্ভোগ পোহাতে হয়েছে তার স্বীকৃতি স্বরূপ $110 কোটি অর্থ সহায়তা দিয়ে নামিবিয়ার উন্নয়ন কার্যক্রমে সাহায্য করবে জার্মানি। এর মাধ্যমে আগামী 30 বছর নামিবিয়ায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন অবকাঠামো যেমন স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ ক্যাম্প ইত্যাদি স্থাপন করা হবে। জার্মানির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নামিবিয়া। দেশটির সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, জার্মানির স্বীকৃতি সঠিক পদক্ষেপের দিকে প্রথম ধাপ। 1884 থেকে 1915 সাল পর্যন্ত জার্মানির উপনিবেশ ছিল নামিবিয়া। সে সময় স্থানীয়দের গবাদি পশু, কৃষিজমি সহ সম্পত্তি দখল করে জার্মান উপনিবেশক শাসকরা। 1904 সালে হেরে ও নামা জাতিগোষ্ঠী বিদ্রোহ শুরু করে। সে বছর থেকে 1908 সাল পর্যন্ত এই দুই জাতিগোষ্ঠীর উপর হত্যাযজ্ঞ চালায় জার্মান উপনিবেশ শাসকরা। দক্ষিণ পশ্চিম আফ্রিকায় এই গণহত্যাকে ঐতিহাসিকরা একটি ভুলে যাওয়া গণহত্যা হিসেবে আখ্যায়িত করে থাকেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। তুরস্কের বিখ্যাত তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দীর্ঘ 70 বছর পর শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। ইস্তাম্বুলের ব্যস্ততম নগরী তাকসিম স্কয়ার। 1952 সালে এখানেই মসজিদ নির্মাণের কথা, তবে নানা জটিলতায় কেটে যায় 70 বছর। অবশেষে শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ঐতিহাসিক তাকসিম স্কয়ার মসজিদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। 26,716 স্কয়ার ফুট আয়তনের মসজিদটিতে 2,500-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। দুইজন তুর্কি নকশাকার 3 তলা বিশিষ্ট মসজিদটির নকশা করেন। বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলন পরিচালনার জন্য মসজিদের ভেতরে একটি সম্মেলন কক্ষ ও প্রদর্শনী হলও রয়েছে। মসজিদের ভেতরে রয়েছে নান্দনিক নকশা ও সাজসজ্জা। এছাড়া বিখ্যাত তুর্কি ক্যালিগ্রাফার দাভুদ বেকতা ও অ্যাডাম তুরানের তৈরি কোরআনের ক্যালিগ্রাফি রয়েছে। 2013 সালে যখন মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় তখন কিছু লোক এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো। যারা মসজিদ নির্মাণের বিরোধিতা করে তারা সন্ত্রাসী, তারা তুরস্কের উন্নয়ন চায় না। তাদের প্রতিবাদ তুরস্কের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। 1952 সালে তাকসিম স্কয়ারের মসজিদ নির্মাণ করতে তাকসিম মসজিদ বিল্ডিং অ্যান্ড সাস্টেনেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়। অবশেষে 2017 সালের 17 ফেব্রুয়ারি নির্মাণ কাজ শুরু হয়ে 4 বছরে শেষ হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সৌদি আরবের মরুভূমির মাটিতে কৃষি খামার গড়ে তুলে সবজি ফলাচ্ছেন বাংলাদেশি কৃষি উদ্যোক্তারা। বাংলাদেশিদের সবজি চাষের এলাকাগুলো যেন পরিণত হয়েছে এক একটি মিনি বাংলাদেশে। এছাড়া প্রবাসী কৃষি উদ্যোক্তাদের হাত ধরেই দেশ উপার্জন করছে বিপুল বৈদেশিক মুদ্রা। জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্ট। সৌদি আরবে মরুর ধূসর বুকে গড়ে উঠেছে এক একটি শহর নগর। পাশাপাশি মরুভূমির দুলোর সাগরের মাঝে উকি দিচ্ছে কৃষি খামার। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা থেকে প্রায় 800 কিলোমিটার দক্ষিণে আবহা অঞ্চলের বিরান মরুভূমির মাঝে একটি কৃষি খামার। আরবি ভাষায় বলা হয় মাজরা। চারদিকে দুদু মরুভূমির মধ্যে এই খামারে পানি সেচ করা হয় গভীর নলকূপ থেকে জেনারেটরের সাহায্যে। খামারগুলোতে চাষ হচ্ছে করলা, ঝিঙ্গে, চিচিঙ্গা, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শিম সহ নানা দেশীয় শাকসবজি। উদ্যোক্তারা জানান এসব কৃষি খামারে কাজ করছেন বহু প্রবাসী বাংলাদেশি। এখানে আমরা বাংলাদেশের কৃষিখাত এবং সৌদি আরবে যে আমরা কৃষি নিয়ে আসি, আমরা এখানে শতভাগ বাংলাদেশি শ্রমিক দিয়ে পরিচালনা করতেছি। যদি কেউ এখানে কৃষি খামার করতে চায়
ইনশাআল্লাহ লাভবান হবে। আমি আজকে 20 বছর যাবত এই কৃষি খামার করতেছি। কৃষি খামারে উৎপাদিত শাকসবজি স্থানীয় শহরে নিয়ে পাইকারি বিক্রি করা হয়। এসব পাইকারি ব্যবসায়ীদের মধ্যেও আবার অনেকে রয়েছেন বাংলাদেশি। নতুন কৃষি খামারে বিনিয়োগের মাধ্যমে আরো অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শতভাগ বাংলাদেশি শ্রমিক দ্বারা পরিচালিত, সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন এসব কৃষি খামারে বাংলাদেশি শ্রমিক কর্মরত করে অনেক লাভবান হচ্ছেন এবং বাংলাদেশি কৃষি খামার ব্যবসায়ীরা জানিয়েছেন নতুন নতুন করে যদি আরও উদ্যোক্তা এদেশে এসে কৃষি খামার গড়ে তোলেন, বাংলাদেশি শ্রমিক দিয়ে কাজ করান, তাতে বাংলাদেশি শ্রমিক লাভবান হবে, বাংলাদেশ সরকার লাভবান হবে। আল মামুন শিপন, আবহা, সৌদি আরব। মুন্সিগঞ্জে পদ্মা সেতু রোডওয়ে স্ল্যাবের উপরে পিচ ঢালাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ওয়াটারপ্রুফিং সহ বিশেষ এই পিচ ঢালাইয়ে ডামির কাজ চলছে এখন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জাফর, পদ্মা সেতুর যে একেবারে ফাইনাল পর্যায়ে, যে ফিনিশিং পর্যায়ে যেখানে এই রোড, সেই রোড দিয়ে যে যানবাহন চলাচল করবে, সেখানে যে বক্স স্ল্যাব বসানো হয়েছে রোডের, বক্স স্ল্যাবের উপরে কিন্তু পথ তৈরি করা হবে। সেই পথ তৈরির জন্য যে এখন যে প্রাথমিক প্রক্রিয়া, সেই কাজটি কিন্তু শুরু করেছেন তারা। এবং এই পিচ ঢালার যে ডামি, সেটি কিন্তু এখানে অলরেডি তারা তৈরি করে রেখেছেন। এবং আপনাদের যদি আমি একটু দেখাতে পারি যে একেবারে পদ্মা সেতুর যেখানে ভায়াডাক্ট, সংযোগ সেতু মহাপ্রান্তে, সেই সংযোগ সেতুর নিচেই কিন্তু তারা প্রায় 100 মিটার দীর্ঘ এবং 5 মিটার প্রস্থের এই যে পিচ ঢালা পথ, সেটি তারা তৈরি করেছেন। এবং এখানে মাটির উপরে আপনারা দেখছেন যে এই পিচ ঢালা পথটি ডামি তৈরি করা হয়েছে, কিন্তু এই মাটির নিচে কিন্তু ব্যাট তৈরি করা হয়েছে। যেভাবে কংক্রিট ঢালাই থাকে এবং যেভাবে বক্স স্ল্যাব লাগানো থাকে, সেইভাবেই কিন্তু তারা এই কাজটি করছেন। এবং সেখানে কিন্তু আপনারা দেখছেন যে কিছু আধুনিক যন্ত্রপাতি পাশে রাখা হয়েছে। এই যন্ত্রপাতি দিয়ে কিন্তু তারা এই কাজগুলো করেছেন। এবং এই পদ্মা সেতুর যে 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতু রয়েছে, সেখানে কিন্তু 100 মিলিমিটার থিকনেসে তা এই কাজটি, ঢালাইয়ের কাজটি করবেন। এবং এর মধ্যে কিন্তু ওয়াটার প্রুফিং থাকবে 2 থেকে 3 মিলিমিটার যে থিকনেস, সেই থিকনেসে এই পুরুত্বের মধ্যে করবে। এরপরে কিন্তু এই ওয়াটার প্রুফিং এর উপরে কিন্তু এই পিচ ঢালা পথটি তৈরি করা হবে, যেটির পুরুত্বের কথা আমি বলছি যে 100 মিলিমিটার। আর এই যে দুপ্রান্তে যে সংযোগ সেতু রয়েছে, যেটি 4.14 কিলোমিটার, 3.14 কিলোমিটার, এই দুই প্রান্তের এই সংযোগ সেতুতে যে পিচ ঢালাটি হবে, সেখানে কিন্তু থাকবে 50 মিলিমিটার যেটি পুরুত্ব। এবং সেখানে কিন্তু ওয়াটার প্রুফিং ব্যবস্থা থাকবে না। এবং এইভাবে কিন্তু তারা এই কাজগুলো করছেন। এবং এই যে ডামিটি তৈরি করা আছে, ডামিটি কিন্তু কয়েকটি ধাপে সংশ্লিষ্ট প্রকৌশলীরা আমাদের বলেছেন অন্তত 15টি ধাপে তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং এখানে যে পদ্মা সেতু সার্ভিস এরিয়া 1 রয়েছে, সেখানে একটি ল্যাব রয়েছে, যে ল্যাবটি সেতু কর্তৃপক্ষ পরিচালনা করছেন। সেখানে যেমন পরীক্ষা হচ্ছে, আবার একই সঙ্গে কিন্তু পরীক্ষা হচ্ছে যে এখানকার যে ইয়ার্ড রয়েছে, পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, সেখানে যে সেতুর ঠিকাদার, চায়না ঠিকাদার রয়েছে, সেই ঠিকাদারদের একটা নিজস্ব ল্যাব রয়েছে, সেখানেও কিন্তু একযোগে পরীক্ষাগুলো চলছে। এর বাইরে যে পরীক্ষাগুলো বাইরে করতে হচ্ছে, সেখানে কিন্তু বুয়েটে পাঠানো হচ্ছে। এবং সেখানে তাদের পুরোপুরি পরীক্ষা নিরীক্ষার পর যখন সফলতা আসবে, তখন কিন্তু পদ্মা সেতুর যে সড়ক তৈরি হবে, সেই সড়কে কিন্তু এই পিচ ঢালা পথটি তৈরি কাজ শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতুর একেবারে রোডওয়ে স্ল্যাব কিন্তু চূড়ান্ত পর্যায়ে, এখন অল্প কিছু বাকি আছে বসানো। এবং এগুলো বসে গেলে কিন্তু পুরো রোড তৈরি হয়ে যাবে। এবং পুরো রোড তৈরির পরেই কিন্তু এই পিচ ঢালা কাজটি শুরু করতে হবে। এই যে পিচ ঢালার কাজ, সেটি সংশ্লিষ্টরা বলছেন যে একেবারে এটি শেষ পর্যায়ের কাজ। এই কাজটি দিয়ে কিন্তু পদ্মা সেতুর চলাচল উপযোগী সম্পূর্ণ করা হবে। এবং এই সম্পূর্ণ করার পরবর্তী যে প্রক্রিয়াগুলো তারা আছে, সেইগুলো নিয়ে কিন্তু কাজ করছে। এবং পদ্মা সেতুর সংশ্লিষ্টরা বলছেন যে মূল সেতুর অগ্রগতি এখন 94% উপরে, এবং সার্বিক অগ্রগতি কিন্তু 86% কাছাকাছি। এবং এইখানকার যে তাদের টার্গেট, এই মে মাসের যে টার্গেট নিয়ে তারা কাজ করছিলেন, তারা বলছিলেন যে এই পুরো টার্গেটই কিন্তু
সম্পূর্ণ 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 হয়েছে এবং এই কন্টিনিউ হওয়ার কারণে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমি আরেকটি তথ্য আপনাদেরকে বলছি যে পদ্মা সেতুর খুঁটিনাটি সার্বিক বিষয় খোঁজ নেওয়ার জন্য কিন্তু ক্যাবিনেট সচিব যিনি এখানে এসছেন এবং পদ্মা সেতুর যে সেতু বিভাগের সচিব রয়েছেন তিনিও কিন্তু এই পদ্মা সেতু প্রকল্প এলাকায় অবস্থান করছেন এবং সকাল 8টায় তাদের একটি মিটিং রয়েছে যেখানে সংশ্লিষ্টরা সবাই থাকবেন এবং ক্যাবিনেট সচিব যিনি আছেন তিনি কিন্তু একসময় পদ্মা সেতু সচিব ছিলেন যখন পদ্মা সেতুর কাজ শুরু হচ্ছিল এবং নানা কারণেই তিনি এই প্রকল্প সম্পর্কে কিন্তু ওয়াকিফাল এবং তিনি এই সব খোঁজখবর নেওয়ার জন্য যে চূড়ান্ত পর্যায়ে যে কাজগুলো চলছে সেই কাজগুলো সম্পর্কে তদারকি করবার জন্য কিন্তু তিনি আজকে এই সেতু প্রকল্প এলাকায় এসেছেন এবং সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই তাকে সার্বিক বিষয় ব্রিফ করার পরে তিনি সরজমিন প্রকল্প এলাকা ঘুরবেন। এখানকার যে সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছিলেন যে এখানে যেভাবে কাজের অগ্রগতি যাচ্ছে তাতে কিন্তু তারা আশা করছেন 2022 সালের যে জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে তার আগেই কিন্তু কাজটি সম্পন্ন করতে পারবেন এবং দক্ষিণাঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়নের খুবই কাছাকাছি রয়েছে এবং এই পদ্মা সেতু যেটি বিশ্বের একটি বিস্ময়কর যে বাঙালি জাতিকে বিশেষ উচ্চতা নিয়ে যাওয়ার পেছনে কিন্তু পদ্মা সেতু অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে যেটিকে বাঙালি জাতির অগ্রগতির যে স্মারক হিসাবে মনে করছেন এখন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে সাহসিকতা এবং নিজস্ব অর্থায়নে যে প্রকল্পটি গ্রহণ করেছেন এটি নিয়ে নানা রকম চ্যালেঞ্জ ছিল এবং এখানে যে পদ্মা নদী সেটি কিন্তু খরা স্রোতা নদী সেই নদীর উপরে এই সেতু নির্মাণ করতে গিয়ে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে। আপনারা জানেন যে গেল বছরের 10 ডিসেম্বর যে সেতুটি পূর্ণাঙ্গ দৃশ্যমান হয় মূল সেতু এরপরে কিন্তু এই চলতি মাসের 1 মেতে কিন্তু এই সেতুর যে সংযোগ সেতু যেটি ভায়াডাক সেটিও পুরোপুরি দৃশ্যমান হয়ে যায় এবং দৃশ্যমান হওয়ার পরে কিন্তু এখন অন্যান্য কাজগুলো যে অর্নামেন্টাল যে কাজ সেই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে দেশি বিদেশি 5 শতাধিক কর্মীরা কিন্তু এখানে কাজ করছেন এবং সেখানে অনেক বিদেশি প্রকৌশলীরা রয়েছেন তারা এই কাজগুলোকে পুরোপুরি সম্পন্ন করবার ক্ষেত্রে কিন্তু আন্তরিকতার সঙ্গে কাজ করছেন এবং যারা এখানে কাজ করছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল তারা বলছেন যে এই সেতুতে কাজ করে তাদের একটা গর্বের বিষয় কাজ করছে এবং দেশপ্রেমকে জাগরুক করে কিন্তু তারা এই সেতুর কাজটি সম্পন্ন করবার চেষ্টা করছেন। সেখানে কিন্তু এত চ্যালেঞ্জের পরেও এই মহামারীর পরেও কিন্তু এই সেতুর অগ্রগতি সন্তোষজনক বলছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল পদ্মা সেতুর সর্বশেষ জাফর। পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে সেতুর বর্তমান যে কর্মযজ্ঞ চলছে সেই বিষয়ে সর্বশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। শেরপুরে মাধ্যমিকের বিপুল পরিমাণ বই কালোবাজারে বিক্রির অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ সরকারি বই কালোবাজারে বিক্রির অভিযোগে ঝিনাইগাতি থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাক ভর্তি বইসহ অমৃত মোদক ও সেলিম মিয়া নামে 2 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় গ্রাম থেকে বই সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রির চেষ্টা করছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আগামী 1 জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুরে। গতকাল বিকেলে স্থানীয় টাউন হল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চললেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষক অভিভাবকরা। বক্তারা বলেন শিক্ষার্থীরা মোবাইল ফোন ইন্টারনেটের অপব্যবহার করে বিপথে যাচ্ছে। শিগগিরই শিক্ষা কার্যক্রম চালু না হলে তারা মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তারা। ভোলার প্লাবিত এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে চরপাতিলার 150 পরিবারকে শুকনো খাবার দিয়েছে উপজেলা প্রশাসন। চরকুকরি মুকরির চেয়ারম্যান আবুল হাশেম মহাজনও এলাকায় ত্রাণ বিতরণ করেন। এদিকে দুপুরে রাজাপুর ইউনিয়নে 200 পরিবারকে চিরা, চিনি, পানি, সাবান, বিস্কুট, স্যালাইন, মাস্ক ও শুকনো খাবার দিয়েছে রেড ক্রিসেন্ট। জেলার 2525টি পরিবারকে পর্যায়ক্রমে এ সহায়তা দেওয়া হবে। করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুন, এই স্লোগানে বরিশালে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
নগরীর সদর রোডে গতকাল প্রসূতি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। করোনাকালে সেবা পেয়ে খুশি মায়েরা। ঝুঁকি নিয়ে চিকিৎসকরা এই সেবা দিয়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করছেন বলে মন্তব্য করেন তারা। আয়োজকরা জানান, বিশেষ সেবা ছাড়াও সার্বক্ষণিক টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ভারত থেকে আসা 3 বাংলাদেশি। গতকাল আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী 3 বাংলাদেশি যাত্রী দেশে প্রবেশ করেন। করোনার নেগেটিভ ছাড়পত্র নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছেন আরও 57 জন। দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর ভারত ফেরত যাত্রীদের দেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হচ্ছে পণ্যবাহী পরিবহন চালক ও তাদের সহকারীদেরও। ঈদ উল ফিতরের পর থেকে মোংলায় করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আজ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। এমন ঘোষণায় আতঙ্কিত মোংলার সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে মোংলা বাজার এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহমুদ। জাফর, মোংলায় লকডাউনের মধ্যে কঠোর বাধা নিষেধ শুরু করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। কারণ মোংলা পৌরসভা এবং মোংলা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, যার কারণে উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে যে লকডাউনের মধ্যে কঠোর বাধা নিষেধ তারা আরোপ করতে যাচ্ছে। তাই জাফর, আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে মোংলা উপজেলায় যে চতুর্দিক থেকে যেমন শুধুমাত্র মোংলা উপজেলার লোকজন চলাফেরা করে না, এখানে রামপাল, শরণখোলা, মোরলগঞ্জ ছাড়াও অন্য জেলা থেকে লোক এখান থেকে এসে এই নদীর ঘাট থেকে পারাপার হয়ে মানুষ চলে যায়। তো এখন স্বাস্থ্য বিভাগ যে কথা আমাদেরকে জানিয়েছে যে মোংলায় করোনা সংক্রমণ অনেক হাতে বৃদ্ধি পেয়েছে। যেমন যেই করোনা রোগীগুলো পরীক্ষা হচ্ছে তার প্রায় 50% ভাইরাস ধরা পড়েছে। এই কারণেই উপজেলা প্রশাসন বাধা নিষেধ শুরু করেছে। তবে উপজেলা প্রশাসন একটা কথা বলেছে যে 7টা বিষয়ের উপরে তারা বাধা নিষেধ আরোপ করেছে। যেমন লোকজন মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, যদি বের হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওষুধ এবং কৃষি পণ্য ছাড়া সকল কিছু বন্ধ থাকবে। কাঁচা বাজার, মুদি বাজার, মাছ, ফল সহ যে সকল দোকান রয়েছে তারা 6টা থেকে 3টা পর্যন্ত তারা খোলা রাখতে পারবে। হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে, শুধুমাত্র পার্সেল নিতে পারবে। এছাড়াও লোকজন যাতায়াতে সংশ্লিষ্ট করা হবে এবং লাইটার, এখানে মোংলা বন্দর আছে, তাই মোংলা বন্দরে যে এখান থেকে কিছু লাইটার এবং কার্গো জাহাজ ভারতের পণ্য নিয়ে এখানে আসে, আবার মোংলা নদীতে লঙ্ঘন করে তারা কিন্তু বাজার করতে ওঠে। তাই এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই সকল লাইটার এবং কার্গো যারা বাদগামী, যারা ভারত থেকে পণ্য নিয়ে আসবে, তারা যেন কোনো রকম মোংলা বাজারে উঠতে না পারে। তাদের যদি কোনো বাজার বা কোনো খাদ্য পণ্য প্রয়োজন হয় তাহলে পৌর কর্তৃপক্ষ সেটাকে বাজার পৌঁছিয়ে দেওয়ার জন্য সেটা ব্যবস্থা করবে। এখানে আরো একটা কথা বলেছে যে নদী পারাপারের ব্যাপারে, যে নদী পারাপার এরপর থেকে মাত্র 16 জন ব্যতীত কোনো বৃদ্ধি করা যাবে না। উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এবং একটা কথা জানিয়ে রাখি, ইতিপূর্বে উপজেলা প্রশাসন, যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার ববি নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, এছাড়া পৌর যে বর্তমান যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, এই মোংলাকে সুস্থ রাখার জন্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও লোকজন এমন ভাবে চলাফেরা করতে মনে হচ্ছে না যে মোংলা উপজেলায় করোনা ভাইরাসের কোনো বিষয় আছে। মানুষের অনেকজনের মুখে মাস্ক নেই, অনেক লোকের স্বাস্থ্যবিধি তারা কোনো রকম মানছে না। তাহলে জাফর, মোংলায় যে সকল কিছু রক্ষা করে, কারণ যদি এখানে যদি করোনা ভাইরাস সংক্রমণ আরো বৃদ্ধি পায় বা ছড়িয়ে পড়ে, তা মোংলার অবস্থা কিন্তু খুব দুর্বল হয়ে দাঁড়িয়ে দেয়। তো জাফর, এই ছিল মোংলা বাজার এলাকা থেকে, মোংলা ঘাট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় মোংলায় কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান। নওগাঁর প্রান্তিকহাটে হঠাৎ ধানের দাম মন প্রতি 100 টাকা বেড়েছে। ধানের দর বাড়ায় কৃষক খুশি হলেও টেকসই বাজার ধরে রাখার দাবি তাদের। মিল পর্যায়ে মজুদ বাড়াতে বেশি ধান সংগ্রহ করতে মিলারদের মাঠে নামাই দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট।
সকালেই বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য কৃষকরা হাটে তুলছেন ধান। বেলা বাড়ার সাথে নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে বাড়ে ধানের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে হাটে সরবরাহ বাড়ার সাথে বেড়েছে ধানের দরও। মনপ্রতি 100 টাকা পর্যন্ত বাড়তি দরে ধান কিনছেন মিলারদের প্রতিনিধিরা। আর ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। এই পর্যায়ে ধানের বাজার যদি এরকম থাকে কৃষকের কিছু লাভ হবে আর কি। 12 থেকে 13,000 টাকা খরচ হয়েছে, তাতে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। প্রান্তিক এসব হাটে 4 থেকে 5,000 মন ধান বেচা কেনা হয়। তবে দর ওঠানামায় মধ্যস্বত্বভোগী ফরিয়াদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ করার অভিযোগ কৃষকদের। গেল এই হাটে যে দাম ছিল এই দামের থেকে আজকে দাম একটু বাড়তি। মিলের চাহিদা বেশি, এই জন্য ধানটা দামও বেশি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় মিলার ও তাদের প্রতিনিধির মাধ্যমে ধান সংগ্রহে হাটে নামায় বেড়েছে দর। আগে দাম একটু কম ছিল, 1000-এর নিচে ছিল, এখন 1000 পার হয়ে গেছে, আস্তে আস্তে দাম বাড়তেছে। মিনিকের ধান 1020, 30, 40 এবং কাটারির ধান 1020 থেকে 1050 টাকা পর্যন্ত। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় অন্তত 15 জাতের ধানের আবাদ হয়ে থাকে। চলতি বুড়ো মৌসুমে 1,88,000 হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। আর এই ধান চাল কারবার সাথে জড়িয়ে রয়েছে ছোট বড় প্রায় 1000 প্রতিষ্ঠান। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। দিনাজপুরের হাট বাজারে ধানের সরবরাহ বেড়েছে। ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি। মিলাররা ধান কেনায় প্রকারভেদে দাম বেড়েছে প্রতি মন 50 থেকে 100 টাকা। এই মুহূর্তে সদরের ফার্মের হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল। জাফর, আপনি জানেন যে এটা বড় মৌসুম চলছে এবং ধান কেনা বেচা কিন্তু জমজমাট। আমি এই মুহূর্তে সদর উপজেলার ফার্মের হাটে রয়েছি। ফার্মের হাট কিন্তু অনেক বড় হাট। সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে কৃষকরা তাদের ধান নিয়ে কিন্তু এই হাটে তারা আসছেন, কেনা বেচা এখানে চলছে। তবে আজকে ধানের যে বাজার সেটা কিন্তু প্রতি বস্তায় আমরা দেখছি যে প্রকারভেদে 50 থেকে 120 টাকা পর্যন্ত আপনার বেড়েছে। বিশেষ করে মোটা যে ধানটি 16, 28 এবং 29 এই ধানে আপনার প্রতি বস্তায় 2 বনি বস্তায় প্রতি বস্তায় বিক্রি হচ্ছে 1850 থেকে 2100 টাকা পর্যন্ত। পাশাপাশি যে চিকন যে ধান এগুলি আমরা মিনিকেট বলছি, সম্পা কাটারি, বগুড়া কাটারি, সোনামুখী, এই ধানগুলো কিন্তু কিছুটা বেশি। এই বেশি হচ্ছে 2200 থেকে আপনার 2400, 2450 টাকা পর্যন্ত এখানে আপনার বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনাকে যেটা বলতে পারি যে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে কৃষকরা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছিল। বিশেষ করে যে কাঁচাদি ধান সে রোদ্দুর না হওয়ার কারণে এই ধানটি তারা শুকোতে পারেনি। যেহেতু ময়েশ্চারযুক্ত ধান বাজারে আসার কারণে কিছুটা তাদের সমস্যা হচ্ছে। তবে যারা মিলাররা এখানে কিন্তু ধান কিনছেন, সেই মিলারদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বেশি দাম দিয়ে তাদেরকে আপনার ধান কিনতে হচ্ছে এবং এটি তারা মিলে আপনার এটা সরবরাহ করবেন। দিনাজপুরে আপনি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেটি হচ্ছে আপনার যে খাদ্য বিভাগ এখানে আপনার যে ধান ক্রয় অভিযান শুরু করেছে 28শে এপ্রিল ধান এবং পাশাপাশি আপনার চাল হচ্ছে 8ই মে। এখানে যে লক্ষ্যমাত্রা আপনার খাদ্য বিভাগ এখান থেকে যেটা দেওয়া হয়েছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম যে 91,000 মেট্রিক টন আপনার ধান চাল, আর পাশাপাশি কৃষকদের কাছ থেকে 21,000 মেট্রিক টন তারা ধান কিনবে। এরপর লক্ষ্যমাত্রা চাল তারা কিনেছেন যেসব চুক্তিবদ্ধ মিলার, তাদের কাছ থেকে আপনার 12% অর্থাৎ শতকরা 12% তারা কিনতে পেরেছেন। আর কৃষকদের কাছ থেকে শতকরা 8% তারা কিনেছেন। তাদের যে লক্ষ্যমাত্রা আমরা গতবার যেটা দেখেছি, এবারও কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর কৃষকরাও কিন্তু আমরা দেখছি যে এখানে যারা ধান বিক্রি করতে এসেছেন, ধান বিক্রি করার তারা মোটামুটি সন্তোষজনক। তারা যেটা বলেছেন যে এবার ধান মোটামুটি তারা ভালো উৎপাদিত হয়েছে, এই ধান তারা আপনার বিক্রি করেন। এবং তাদের কিন্তু আরেকটি দাবি, যেটা হচ্ছে যে ধানের দাম আপনার প্রতি কেজিতে 1 টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি চাল কিন্তু বাড়ানো হয়েছে আপনার প্রতি কেজিতে আপনার 4 টাকা। তো তাদের যেটা দাবি ছিল যে যেহেতু আমাদের এই দিনাজপুর অঞ্চলটি আপনার
কৃষি ভিত্তিক, এখানকার অর্থনীতি কৃষি। কৃষকরা বলছেন যে সারা বছরে তারা যেটা ধান উৎপাদন করেন, এই ধান দিয়ে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করেন। তারা তাদের কাছে যেটা বারবার তারা যেটা বলছেন যে সরকার যেন ধানের যে দাম, কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য দাম, সে দামটি যেন তারা আপনার আরও বেশি করে, এবং পাশাপাশি কৃষি প্রণোদনার ব্যাপারে তারা যেটা বলেছেন যে প্রণোদনা দেওয়ার বিষয়টি সরকার বারবার ঘোষণা দিল। এই অঞ্চলের কিন্তু কৃষকরা অনেকে বলছেন যে আমরা সেই প্রণোদনার আওতায় আমরা আসতে পারিনি বা পাইনি তারা। তো দিনাজপুরে আপনার ধানের এখন বাজার যে মৌসুম আর কাটামারে আমরা বলেছিলাম এর আগে যে 70%, এখন জেলা কৃষি বিভাগের কাছে যেটা আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে মোটামুটি ধান যে কাটা মারাই এটা মোটামুটি আপনার চলছে এবং প্রায় শেষ পর্যায়ের দিকে। যদি অন্যান্য জেলার চেয়ে দিনাজপুরে আপনার ধান দেরিতে আপনার আবাদ হয় এবং কাটা মারাই দেরিতে হয়। তো এইখানে যে লক্ষ্যমাত্রা আপনার দেওয়া হয়েছে, আবার বলি যে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা, এই কারণে যে কৃষকরা এবার যে ধান বাজারে যে বিক্রি করছেন তারা মোটামুটি একটু ভালো দাম পাচ্ছেন এবং তারা নিজে বলছেন যে মোটামুটি তারা সন্তোষজনক এবং এই দাম। আর এদিকে যারা আপনার কৃষক নেতা তারা বারবার কিন্তু বলছেন যে দিনাজপুরে ধানের জেলা, এখানে কৃষি ভিত্তিক এই অঞ্চলটি, এখানে সরকার একটা বিশেষ করে কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায় সে বিষয়টা কিন্তু আপনার দেখা উচিত। কারণ অন্যান্য জেলার চেয়ে দিনাজপুরে ধানের উৎপাদন অনেক বেশি। এখানে প্রায় 4 আকারে আপনার এই বড় মৌসুমে 6 লক্ষ উৎপাদন হয়। তো আমার কাছ থেকে ধানের বাজারের সর্বশেষ তথ্য এই ছিল। জাফর। দিনাজপুরের ধানের বাজারের খবর জানাতে ফার্মের হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে স্থানীয়ভাবে ছড়াচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে 7 জনের দেহে শনাক্ত। সংক্রমণ বিবেচনায় বিভিন্ন জেলায় লকডাউনের ইঙ্গিত। এ সংগ্রাম পেটের তাগিদে নয়, এ সংগ্রাম টিকে থাকার লড়াই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বেড়িবাঁধের 90%। মেরামতে ব্যস্ত নারী পুরুষ সবাই। দুর্যোগে নিঃস্ব সাতক্ষীরার চিংড়ি ঘেরের বহু মালিক। 4 বার আসছি, দেয় না, কয় নামে পেছ লাগছে, ঢুকতে দেয় না, টাকা চায়। এনআইডি কার্ডের প্রবলেম ছিল, এটা আমি সলভ করে নিয়ে আসছি, তারপরও দিচ্ছে না। ই পাসপোর্টের জন্য তথ্য সংশোধনে আবেদনের হিড়িক। অধিদপ্তরের হিমশিম অবস্থা। বিদেশি মিশনগুলোতে আটকে আছে 15,000-এর বেশি প্রবাসীর আবেদন। দুর্নীতির রিপোর্ট করায় সময় সংবাদের 3 সাংবাদিকের বিরুদ্ধে নোয়াখালী নাজিরের জামিন অযোগ্য ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির মামলা। আসামি দুদকের 3 কর্মকর্তাও। এবং রাজশাহীতে জমে উঠেছে নানা জাতের আমের বেচাকেনা। বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের, সরবরাহ কম দাবি ব্যবসায়ীদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।